শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দ্বিতীয় লেসনে আমরা রাসায়নিক সংযোগ সূত্রের যে অংশটা শিখেছিলাম, ভরের নিত্যতা সূত্র এবং স্থিরানুপাত সূত্র, তারই একটি গাণিতিক উদাহরণ আমরা একটু দেখে নেব। তো তোমাদের প্রতি সপ্তাহে এরকম করে দুটি ক্লাস ঠিক টিউশনের মতো দেওয়া হবে। প্রথম দিকে যে ক্লাস বা লেকশনগুলোর ফ্রিকোয়েন্সি অর্থাৎ টাইমিংটা কম থাকবে, কিন্তু ফর দ্য টাইম বিং মানে পরবর্তী সময়ে কিন্তু এই লেসনের ভিডিওর টাইমটা একটু বাড়তে পারে, কারণ বুঝতেই পারছো যে আমাদের টার্গেট হচ্ছে সেমিস্টার 1 অল চ্যাপ্টার্স টু বি কভার্ড উইদিন দ্য স্পেসিফাইড টাইম, অর্থাৎ একটা নির্দিষ্ট যে সময় তার অনেক আগে আমাদের সিলেবাসটা শেষ করতে হবে। প্রতিটা লেসনের শেষে তোমরা প্রশ্ন উত্তর পর্ব পাবে। তো আমরা একটা গাণিতিক উদাহরণ দেখে নেব। এখানে বলা হচ্ছে, দেখো একটি যৌগ, সেই যৌগটা হচ্ছে দেখো 30 গ্রাম বিশ্লেষণ করা হচ্ছে। বিশ্লেষণ করা মানে নিশ্চয়ই জানো, অর্থাৎ যৌগ থেকে আমরা একাধিক মৌল যখন পাই আর কি, যেমন মনে করো ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটকে বিশ্লেষণ করলে তৈরি হয় কি না স্যার, পরাচুন আর মানে ক্যালসিয়াম কার্বনেটকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কি পাই না স্যার, CaO আর একটা কম্পাউন্ড হয় CO2। এখন এই CaO হচ্ছে, আমি যদি ধরে নিই A আর এইটা যদি আমি ধরে নিই B, তাহলে প্রশ্নে বলা হচ্ছে যে এই যৌগটা হচ্ছে আমার D, এখান থেকে তৈরি হচ্ছে 10 গ্রাম A এবং 20 গ্রাম B। তো আরেকটা বলছে অপর একটি যৌগ E থেকে একইভাবে E থেকে কি করা হচ্ছে না 45 গ্রাম, E এর কত গ্রাম না স্যার 45 গ্রামস। এই 45 গ্রামস থেকে কি করছি না বিশ্লেষণ করছি একইভাবে করে, আমরা পাচ্ছি ই না B পাচ্ছি 30 গ্রামস, B পাচ্ছি 30 গ্রামস, তার সঙ্গে তৈরি হচ্ছে C পাচ্ছি কত না কোশ্চেন দেয়া আছে দেখো 30 গ্রাম, B হচ্ছে 15 গ্রাম, সরি B হচ্ছে আমার এখানে 15 গ্রাম। তো এটা আমরা লিখে নেব, B হচ্ছে আমার 15 গ্রাম আর C হচ্ছে আমার 30 গ্রামস। ওকে, এখন বলা হচ্ছে দেখো এখানে তাহলে এখানে যেটা বলা হচ্ছে দেখো এবার যে 15 গ্রাম A, 60 গ্রাম B এবং 15 গ্রাম C মিশ্রিত করে বিক্রিয়া করালে উৎপন্ন D এবং E এর পরিমাণ কত হবে। তাহলে কোশ্চেনটা একটু আমরা দেখে নিচ্ছি, যে বলা হচ্ছে 15 গ্রাম A, এই তো আমরা পেলাম 15 গ্রাম B 30 গ্রাম C তৈরি হলো। এখানে প্রশ্নটা বলা হচ্ছে 15 গ্রাম A, 60 গ্রাম B এবং 15 গ্রাম C যদি মিশ্রিত করে বিক্রিয়া করায় তাহলে উৎপন্ন D কত হবে এবং বিক্রিয়ার পরে মিশ্রণটির ভর কত হবে। তাহলে আমাদের এখানে প্রশ্নে কি চাওয়া হয়েছে, D এবং E এর পরিমাণ কত আর বিক্রিয়ার পরে মিশ্রণটার ভর বা কত হবে, সেটাও আমরা এইখানে নির্ণয় করব। তো দেখো এই কোশ্চেনটা সলভ করতে গেলে প্রথমে আমাদের যেটা বুঝতে হবে যে এই যে D যৌগটা তৈরি হয়েছে, D যৌগটা কাদের নিয়ে তৈরি হয়েছে না স্যার, A আর B। তো দেখো এখানে A আর B এর যে রেশিও সেটা কত না স্যার 10:20, 10:20। তাহলে সিম্পলি আমরা বলতে পারি 1:2, 1:2। তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে D যৌগে যে তৈরি হচ্ছে, D যৌগ যে তৈরি হচ্ছে সেখানে A অনুপাত B সেটা হচ্ছে আমার 1:2। ব্যাস, এইটুকু আমাদেরকে মনে রাখতে হবে। তো 1:2। তাহলে দেখো এখানে A তো আমি যদি 15 গ্রাম দিই, এটা যদি আমি 15 গ্রাম দিই তাহলে অবশ্যই 1:2 রেশিও, তার মানে A এই B যুক্ত হবে অ্যাকচুয়ালি কি 30 গ্রাম। তাহলে আমার মানে A এর 15 গ্রাম এটা যুক্ত হচ্ছে আমার 30 গ্রাম কে সাথে B এর সাথে। এখন আমার বলছে E যৌগ, এখানে দেখো E যৌগেতে বলা হচ্ছে দেখো A ইজ, এখানে E যৌগটা তৈরি হচ্ছে কি দিয়ে না স্যার B দিয়ে। তো সেখানে B:C কত না স্যার 15:30, দেখো নিচে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1:2। তো দেখো এখানে সিটা কত বলা আছে, দেখো C কোশ্চেনে দেওয়া আছে 15 গ্রাম, তাহলে এটা যদি 15 গ্রাম হয় তাহলে এটা তার অর্ধেক হবে, মানে B তার অর্ধেক মানে 7.5 গ্রাম। তার মানে কি দাঁড়ালো না স্যার,
এই যে ডি যৌগ তৈরি হচ্ছে, এই ডি যৌগের টোটাল পরিমাণটা কত হবে না স্যার? ডি যৌগের টোটাল 45 গ্রাম। তাহলে ডি যৌগটা এখানে কত না স্যার? 45 গ্রাম। ঠিক একইভাবে এখানে ই যৌগটা কত? ই সমান হবে দেখো 15 প্লাস 7.5 গ্রামস, এটা টোটাল যোগ করলে হবে 22.5 গ্রামস। এটা আমার ই তৈরি হবে। তা টোটাল আমার ডি প্লাস ই কত হবে? খুব সিম্পলি দেখো এই দুটোকে যোগ করো, তাহলে হচ্ছে 45 প্লাস 22.5 গ্রামস। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমার বি কতটা ইউজ হয়েছে। বি কিন্তু অবিকৃত কিছুটা রয়ে যাবে, কেন স্যার? কারণ বি তো নিয়েছো 60 গ্রামস, তার মধ্যে ইউজ হচ্ছে কত না স্যার? উপরের ডি যৌগে তৈরি ইউজ হয়েছে 30 গ্রামস, আর ই যৌগে এখানে লেখো 7.5 গ্রামস। তাহলে রইল কত? মানে কতখানি তোমার এখনো ইউটিলাইজ হয়নি সেটা আমাদেরকে এখানে লিখে ফেলতে হবে। তো দেখো আমরা এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি 37.5, তার মানে 0.5 এ আনসারটা আসছে 23.5 গ্রামস। তাহলে দেখো তো টোটাল আমার উৎপন্ন পদার্থ মানে বিক্রিয়াত পদার্থ কত? উৎপন্ন পদার্থ না স্যার ডি প্লাস ই প্লাস অবিকৃত বি, তার মানে ডি হচ্ছে 45 গ্রাম, ই হচ্ছে 22.5 গ্রামস, আর তার সাথে বি অবিকৃত 23.5 গ্রামস। তার মানে টোটাল 90 গ্রামস। টোটাল কত? 90 গ্রামস। আর দেখো তুমি নিয়েছিলে কত? 15 60 15, নিয়েছিল তো 90 গ্রামস। তাহলে এর থেকে কি প্রমাণ হলো? ভরের নিত্যতা সূত্র। এই পরিবর্তনের আগে এবং পরে টোটাল ভর 90 গ্রামস কিন্তু অবিকৃতই রয়ে গেছে। ওকে, আচ্ছা এখন আমরা কোশ্চেন নাম্বার 2টা দেখে নেবো। এখানে দেখো দ্বিতীয় কোশ্চেন নাম্বার আছে যে ধাতব ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়ায় প্রাপ্ত ম্যাগনেসিয়াম অক্সাইড। এই রিঅ্যাকশনটা আমরা যদি এইভাবে লিখি, দেখো ম্যাগনেসিয়াম অ্যাকচুয়ালি বিক্রিয়া করে কার সাথে? অক্সিজেনের সাথে। তাহলে O2 এর সঙ্গে বিক্রিয়া করলে কি তৈরি হয় স্যার? MgO ম্যাগনেসিয়াম অক্সাইড। বলা হচ্ছে যে ধাতব ম্যাগনেসিয়ামের 5 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডের 5 গ্রাম, এটাকে অ্যানালিসিস করে যেটা দেখা যাচ্ছে MgO যৌগের 5 গ্রাম পরিমাণে Mg এর পরিমাণ 3 গ্রাম। তাহলে অবভিয়াসলি অক্সিজেন কত হবে? 2 গ্রাম ভরের নিত্যতা সূত্র অনুসারে। আবার বলা হচ্ছে MgCO3 কে উত্তপ্ত করে, তাহলে MgCO3 কে আমরা একটু হিট করব, তাহলে তৈরি করে আমরা পাবো কি? MgO প্লাস CO2, এটা উদ্বায়ী চলে যাবে। তো বলা হচ্ছে এখানে উত্তপ্ত করে প্রাপ্ত বিশুদ্ধ ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ 8.5 গ্রাম পরিমাণে, এখান থেকে যে 8.5 গ্রাম পাচ্ছ, সে 8.5 গ্রামের মধ্যে বলা হচ্ছে যে Mg এর পরিমাণ, এখানে Mg আছে কত না স্যার? 5.1 গ্রাম। তাহলে অবভিয়াসলি অক্সিজেন কত আছে স্যার? 8.5 থেকে আমরা 5.1 বিয়োগ করব, তাহলে আমরা পাবো 3.4 গ্রামস। তাহলে এখানে আছে 3.4 গ্রামস। তাহলে এখানে রেশিওটা কত হচ্ছে না স্যার? Mg/O অবভিয়াসলি কত হচ্ছে? 5.1 to 3.4, তার মানে কত হচ্ছে? 1.7 দিয়ে ভাগ করলে এটা হবে 3, এটা হবে 2। তাহলে দেখো এই সোর্স থেকেও যে ম্যাগনেসিয়াম অক্সাইড পাচ্ছি তাতে যা রেশিও, আর এই সোর্স থেকেও আমরা যে ম্যাগনেসিয়াম অক্সাইডটা পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি তার রেশিওটাও কিন্তু সেই 3:2। তাহলে এখান থেকে কি বলছে? দেখাও যে ফলাফলগুলো স্থিরানুপাত সূত্র সম্মত। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এই ফলাফলটা স্থিরানুপাত সূত্র সম্মত হয়েছে। ওকে, তো এরপর যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, ল অফ মাল্টিপল প্রপোর্শনস, যার প্রবর্তক হচ্ছে বিজ্ঞানী ডাল্টন। মাল্টিপল প্রপোর্শনস 1803। তো এখানে বলা হচ্ছে, দেখো আগে বিষয়টা বুঝে নিই তারপরে আমি বিবৃতিটাতে আসছি। তো এখানে বলা হচ্ছে দেখো, ধরো কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে স্যার? কার্বন ডাইঅক্সাইডও তৈরি করতে পারে, আবার কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন মনোক্সাইডও উৎপন্ন করতে পারে। বলা হচ্ছে যে এই দুটো যৌগে যে কার্বন অক্সিজেনের রেশিও সেটা কত না স্যার? এখানে 12:32। বেশিরভাগ ছেলেই বুঝতে পারছো না যে এটা কি করে হলো। কার্বনের অ্যাটমিক ওয়েট কত? 12। অক্সিজেনের অ্যাটমিক
ওয়েট কত 16, তাহলে অক্সিজেন দুটো আছে, সেই জন্য 16 ইন্টু 2 ইকুয়াল টু 32। এখানে দেখো কার্বনের অ্যাটমিক ওয়েট হচ্ছে আমার 12 আর অক্সিজেনের 16। তাহলে আমি যদি তোমাকে বলি যে এই দুটো যৌগে বলো তো কার্বনের 12 ভাগ, তার সঙ্গে অক্সিজেন দুটো যৌগে, প্রথম যৌগে অক্সিজেন কত না স্যার 32, দ্বিতীয় যৌগে অক্সিজেন কত না 16, তাহলে স্যার রেশিওটা কত না স্যার 32:16, তার মানে এটা 2:1। আচ্ছা এটা কি দেখে মনে হচ্ছে না এটা একটা সরল অনুপাত? সরল অনুপাত এইটাই বলা হচ্ছে যে দুটি মৌলের রাসায়নিক সংযোগে, দেখো এখানে দুটো মৌলই ধরছি, যখন দুই বা ততোধিক যৌগ উৎপন্ন, এখানে দুটি দেখানো হয়েছে, তিনটেও হতে পারে, চারটেও হতে পারে, তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে, দেখো এখানে একটি মৌলের নির্দিষ্ট ভর, আমি যেখানে কার্বন ধরে নিচ্ছি, তুমি অক্সিজেনও ধরতে পারো, অপর মৌলটির যে যে ভিন্ন ভর যুক্ত হয়, এখানে অপর মৌলকে আমরা চিহ্নিত করেছি অক্সিজেন, যে যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়েছে এখানে 32:16, সেই ভরগুলির মধ্যে একটি সরল অনুপাত, দেখো এই যে সরল অনুপাত বর্তমান আছে। সরল অনুপাত বলতে এখানে ছোট পূর্ণ সংখ্যার অনুপাত, যেমন 1:2, 3:2, 2:1 ইত্যাদিকে বোঝায়। এই হচ্ছে তোমার গুণানুপাত সূত্র, যার প্রবক্তা ছিলেন জন ডাল্টন, বিজ্ঞানী ডাল্টন। তো আশা করি তোমরা এই এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়েছে। আরেকটা উদাহরণ দেখো বইয়ে দেওয়া আছে, কার্বন হাইড্রোজেনের রাসায়নিক সংযোগে C2H6 উৎপাদন। দেখো এইটা আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো তোমাদের যারা মধ্য মেধার ছাত্রছাত্রী বা একটু বেশি, ম্যাক্সিমাম ছেলে মেয়েরাই কিন্তু হয়তো ক্লাসরুম সিচুয়েশনে অনেকেই হয়তো বলে উঠতে পারো না, লজ্জা বোধ করো, তোমাদের জন্যই মূলত এই প্রয়াস, যাতে করে তোমরা একদম কনক্রিট এই টপিকটা বুঝতে পারো। তো আমি বলবো তোমরা ছেলে মেয়েরা যারা তোমরা এই ভিডিওটা পাচ্ছ, প্লিজ তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে তারা এই সুযোগটা নিতে পারে, কারণ দিস ইজ টোটালি ফ্রি, আই নট ডিমান্ডিং মানি। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলে যত স্টুডেন্টস আছে ক্লাস 11 মাধ্যমিক যারা পাস করেছো, তারা এবার রেডি হতে থাকো, কারণ চোখে নিয়ে এসে দেখবে সময় শেষ, সেমিস্টার 1 শুরু। তো চলে আসি উদাহরণ। এই উদাহরণে আমরা দেখছি যে কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি হচ্ছে C2H6। সেই C2H6 যৌগে এখানে আমরা দেখছি যে কার্বন আর হাইড্রোজেন দুটি প্রধান উপাদান, সেখানে কার্বনের ভাগ কত না স্যার C2, যেহেতু কার্বন ইন্টু 12:2, আর হাইড্রোজেন কত স্যার 1:6। আর একটা জিনিস লক্ষ্য করো যে এই কার্বন হাইড্রোজেন দিয়ে আর একটা যৌগ তৈরি করার কথা বলা হচ্ছে বিবৃতিতে, তোমরা এখানে পরিষ্কার দেওয়া আছে, তোমরা দেখে নেবে। সেখানে আমরা কার্বন ইজ টু হাইড্রোজেন কত পেতে পারি না স্যার, কার্বন দুটো আছে, তাহলে কার্বন 12:2 ইজ টু, দুটো হাইড্রোজেন আছে, তাহলে 1:2। তাহলে দেখো এখানেও তাহলে তোমরা দেখো এখানেও কার্বনের ভাগটা কিন্তু 12:2, এখানেও 12:2। তাহলে এটা স্থির কার্বনের 24 ভাগের সঙ্গে হাইড্রোজেন যে রেশিওতে যুক্ত হয়েছে সেটা হচ্ছে 6:2। এখানে কত ছিল 1:2 ছিল না, 1:2, তাহলে এখানে 2 ছিল, এখানে 2 ছিল, আর এখানে ছিল 6, তাহলে কি হলো 6:2, তার মানে কি 3:1। এটাও তো একটা সরল অনুপাত। এই কথাটাই বলা হয়েছে এই উদাহরণে, আশা করি ক্লিয়ার। গুণানুপাত সূত্রের ব্যতিক্রম, এভরি ল দেয়ার ইজ এক্সেপশন, এরকম একটা কথাই আছে। তো এক্ষেত্রেও তাই, গুণানুপাত সূত্রেরও কিন্তু একটা এক্সেপশন আছে। তো গুণানুপাত সূত্রের এখানে বেসিক যে এক্সেপশনটা সেটা আমরা দেখে নেব। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি সরল হাইড্রোকার্বন যৌগগুলিতে আমরা দেখিয়ে দেবো যে 12 ভাগ কার্বনের সাথে কার্বনের যে যে ভিন্ন অনুপাত যুক্ত হয় সেটা হচ্ছে এই রেশিও, কিন্তু এটা তো পূর্ণ সংখ্যা সরল অনুপাত নয়। তাহলে তোমাদের এটা দেখানো যাক, এটা ক্লিয়ার আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো CH4 যৌগে কার্বন কত আছে না স্যার, কার্বনের 12 ভাগ, একটা কার্বন ধরো 12 ভাগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হচ্ছে 4 ভাগ, 4:1। এখানে দেখো C2H6, এখানে 12:2, তার মানে 24 ভাগের সঙ্গে যুক্ত হচ্ছে হাইড্রোজেনে 6:1 মানে 6, তার মানে এটা 12 ভাগের সঙ্গে যুক্ত হচ্ছে 3 ভাগ। তারপরে দেখো C4H10,
এইখানে এই যৌগতে দেখো 4 গুণিত 12 ভাগের সঙ্গে যুক্ত হচ্ছে 10 গুণিত 1, তার মানে 12 ভাগের সঙ্গে যুক্ত হচ্ছে 4 দিয়ে ভাগ করলে কত হবে 2.5। আর একটা যদি এরকম বলি C5H8, তাহলে এই রকম যৌগে এটা একটা অ্যালকাইন যৌগ, পরে জানবো এগুলো। তো এখানে দেখছি যে 5 × 12 এই ভাগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হচ্ছে 1:8, তাহলে এখানে 12 ভাগের সঙ্গে যুক্ত হচ্ছে 8/5, মানে 8/5 করলে কত হবে 1.6। তাহলে সবাই দেখো 12 ভাগের সঙ্গে 12 ভাগ কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে সমস্ত হাইড্রোজেন সমস্ত যৌগে। তো রেশিওটা করলে কত হচ্ছে 4:3:2 না 0.5:1.6। তাহলে এই যে রেশিওটা, এই রেশিওটা কিন্তু পূর্ণ সংখ্যা সমানুপাত নয়, তো এটাকে আমরা একটা এক্সেপশন বলে ভাবতে পারি। আচ্ছা, এখন আমরা নেক্সট যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা দেখো, সেটা হচ্ছে দেখো একটা প্রশ্ন। এখন এই প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো এখানে দেয়া হচ্ছে এ এবং বি দুটি যৌগ টিন এবং অক্সিজেন দ্বারা গঠিত। এই যৌগে, হ্যাঁ এখানে প্রশ্নটা বলি যে এই সমাধান যাদের প্রয়োজন হবে লেখা, সেটা আমরা এখানে দেখে নেব। তো যেটা বলছিলাম, তোমাদের যাদের সমাধানের প্রয়োজন হবে তোমরা এখান থেকে কিন্তু লিখে নিতে পারবে, আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দেবো, এইটুকুনি কাজে আমি তোমাদের জন্য করবো। তো এ এবং বি দুটি যৌগ টিন এবং অক্সিজেন দ্বারা গঠিত। এখানে যেটা বলা হচ্ছে টিন এবং অক্সিজেন দ্বারা গঠিত। তো টিনের চিহ্ন আমরা নর্মালি সবাই জানি Sn, আর অক্সিজেনের চিহ্ন কি? অক্সিজেনের চিহ্ন সবাই জানো কি Sn আর O। ও হচ্ছে কার চিহ্ন? ও হচ্ছে আমরা জানি সবাই যে ও হচ্ছে আমার অক্সিজেনের চিহ্ন। তাহলে যেখানে প্রশ্নটা যেটা দেওয়া আছে দেখে নিই আমরা। প্রশ্নটা হচ্ছে যে Sn 78.77% একটা টিন এবং অক্সিজেন দ্বারা গঠিত যৌগ, এবং অক্সিজেন হচ্ছে দেখো এখানে 21.23%। তো দেখো আমি যদি 16 ভাগের রেশিওতে করতে চাই তাহলে প্রথমে আমরা কি করবো, এটাকে না 21.23 কে দুজনকে ভাগ করবো, তার মানে এটাকে আমি লিখবো 78.77 ডিভাইডেড বাই 21.23। তাহলে এটা তখন কি হবে 21.23 দিয়ে দুজনকে ভাগ করলে এটা হবে এইটা। তাহলে সেক্ষেত্রে SN/O কত হচ্ছে না স্যার, এইটা হচ্ছে 78.77 বাই 21.23 ইন্টু 16 দিয়ে গুণ করতে হবে। সেখানে অক্সিজেনকে 1 কে 16 দিয়ে গুণ করলে, হ্যাঁ, তাহলে অক্সিজেন 16 ভাগের সাপেক্ষে আমরা এটা বের করে ফেললাম। 16 ভাগের সাপেক্ষে কি বের করলাম যে টিন আমার কতটা আছে। ঠিক আছে, তো এবার এটাকে আমরা যদি হিসাব করি, ক্যালকুলেশন করি, কি আসে তাহলে দেখো আমরা যদি এখন এই একটু ক্যালকুলেশনটা করে নিই। 78 পয়েন্ট, তাই তো 78 পয়েন্ট, সরি 78.77 ইন্টু 16.66 ইকুয়ালস, তাকে আমরা ডিভাইড করব কত দিয়ে না স্যার 21.23 দিয়ে, 21.23। তো ইকুয়ালস কত হচ্ছে না 61.81। তাহলে আমার দিকে এখানটা লিখতে হবে কত না স্যার 61.81:60। এবার একইভাবে আমরা দ্বিতীয় যৌগের ব্যাপারটা একটু দেখে নেব। দ্বিতীয় যৌগের ক্ষেত্রে এই রেশিওটা কত হচ্ছে। ঠিক আছে, তো দ্বিতীয় যৌগে দেখো একইভাবে আমরা লিখতে পারি। দ্বিতীয় যৌগের ক্ষেত্রে 21.88, একইভাবে SN/O একইভাবে আমাদের এটা হবে 88.12:11.88। তার মানে এটা নিচে আসবে 11.88:60, কারণ এখানে 16 দিয়ে গুণ করতে হবে, সরি এখানে একটা গুণ করতে হবে, এখানে ইনটু 16টা। হ্যাঁ,
তাহলে এটা আমি 16 ভাগ অক্সিজেনের সঙ্গে টিন কতটা আছে আমি এখানে এই রেশিও থেকে পেয়ে যাব। তো এখানে আমরা ক্যালকুলেশনটা করে নেব। দেখো তাহলে এখানে আমার হিসাবটা কিরকম হচ্ছে দেখো 88.12 তার সঙ্গে গুণ করবে 16 দিয়ে, তাকে ভাগ করবো আমরা কত দিয়ে না স্যার 11.88। তাহলে এখানে অবভিয়াসলি রেজাল্টটা কত হলো না 118, কত হলো 118 সরি যেটা আমরা পেয়েছি 11.8, এখানে একটা হবে 68 হবে। তাহলে দেখো এখানে 16 ভাগের অক্সিজেনের সাথে এখানে এসএন যুক্ত হচ্ছে 61.81 আর এসএন এখানে যুক্ত হচ্ছে 1। এবার আমরা যদি এইটাকে রেশিওতে ফেলি, অর্থাৎ এই এসএন মানে 16 ভাগ অক্সিজেনের সাথে এসএন কতটা যুক্ত হয়েছে সেই রেশিওটা প্রথম যৌগে হচ্ছে কত 61.81 আর দ্বিতীয় যৌগে হচ্ছে 118.68। তো এটাকে আমি যদি সিম্পল রেশিওতে ফেলি তাহলে আমাদের এটা কি আসবে সেটা আমরা দেখে নেব। তো দেখো এখন আমরা যদি এটা রেশিওটা করি অর্থাৎ এই 61.81 তে যদি এই বড় সংখ্যাটাকে ভাগ করি তাহলে দেখো 118.68 কে যদি 61.81 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফলটা আসছে 1.92। এটা 1.92 তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি কি হচ্ছে 1:1.92। তার মানে এটাকে অ্যাপ্রক্সিমেট যদি আমরা করি তাহলে কত আসতেছে, এটাকে অ্যাপ্রক্সিমেটেড করলে না স্যার অ্যাপ্রক্সিমেটেড করলে এটা আসে 1:2 প্রায় 2, 1.92 মানে প্রায় 2। তার মানে এটা একটা পূর্ণ সংখ্যার সরলনুপাত। অর্থাৎ এর থেকে বোঝা গেল যে যে এই যে ফলাফল সেই ফলাফলটা আসলে কি গুণানুপাত সূত্র সমর্থন করছে। তো তোমাদের যাদের মনে হবে যে অঙ্কটা তোমরা অ্যাকচুয়ালি দেখে নিতে চাও কিসের সাহায্যে, এই সমাধানটা আমি অলরেডি আরেকভাবে এখানে দেখো সমাধানটা করে দিয়েছি, ঠিক আছে। প্রদত্ত এখানে 1:2 প্রায় আসছে, এটি পূর্ণ সংখ্যার সরলনুপাত। এখনো একটি প্রবলেম রয়ে গেল, আমি নেক্সট ভিডিওতে আচ্ছা তোমরা যদি একটু লেংদি হয় ভিডিওটা একটু সমস্যা পড়ে যাবে তাই না, কিন্তু এই প্রবলেমটা করে দিলে ভালো হতো। ঠিক আছে, এই প্রবলেমটা তোমাদের সলভ করে দিয়ে এটা বুঝিয়ে দিয়ে তারপরেই আমি ভিডিও থেকে আজকের লেসন থেকে মানে এই করবো আর কি, লেসন থেকে বেরোবো। তো নেক্সট যেটা আমরা আলোচনা করবো পরের যে কোয়েশ্চেন সেখানে বলছে দেখো এম ধাতু দুটি অক্সাইড, এম ধাতুর দুটি অক্সাইড